মমতা ব্যানার্জি এবং রাহুল গান্ধী মাঝে কি কোনো দূরত্ব তৈরি হচ্ছে? কেন বলছি নিশ্চয়ই বলবো, আলোচনা করব। কিন্তু যেটা প্রথম গুরুত্বপূর্ণ কথা, আন্দোলন স্থগিত হওয়ার পরই অভিজিৎ দেবকে মমতা ব্যানার্জিকে একটা ফোন করেছিলেন এবং 3 মিনিটের এই ফোনালাপে তিনি নাকি তাকে ধন্যবাদ দিয়েছিলেন পরামর্শ দেওয়ার জন্য। এটা কি নিছকই একটা ফোন কল, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক বার্তা? আর মমতা ব্যানার্জি অভিজিৎ দেবকে কি সত্যি কোনো পরামর্শ দিয়েছিলেন? দেখুন, এই প্রশ্নগুলোর নিশ্চিত উত্তর হয়তো কারো কাছে নেই, কিন্তু সাম্প্রতিক কয়েকটা ঘটনার মধ্যে এমন কিছু যোগসূত্র রয়েছে যেটা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি হচ্ছে। আজকের ভিডিওতে আমি সেই ঘটনাগুলোকে বিশ্লেষণ করব তথ্য দিয়ে, পর্যবেক্ষণ থেকে এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে। কাজেই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন, কেননা মেন স্ট্রিম সংবাদ মাধ্যম আপনাকে আলাদা আলাদাভাবে ঘটনা দেখালেও আমি চেষ্টা করব সেই ঘটনাগুলোর মধ্যে লুকিয়ে থাকা সম্ভাব্য রাজনৈতিক সমীকরণটা বোঝানোর। কেননা একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে। মমতা ব্যানার্জি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন, তিনি সম্ভবত যুবদের উপর নির্ভর করেই তার ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলন স্থির করতে চলেছেন। আজ এই ভিডিওতে আমি 3টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব, যেগুলো আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে। প্রথমত, রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে কেন নতুন করে জল্পনা তৈরি হচ্ছে? একই সময়ে দেখুন, অভিজিৎ দেবকের সঙ্গে মমতার ফোনালাপকে কেন গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ? দ্বিতীয় যেটা নিয়ে আলোচনা করব, দ্বিতীয় বিষয়, সেটা হলো দিল্লির ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে মমতার সম্ভাব্য সফর নিয়ে এত আলোচনা কেন হয়েছিল, আর পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সফর কেন ক্যান্সেল করে দিলেন মমতা ব্যানার্জি? তবে কি তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতেন না, করার ইচ্ছাই ছিল না, নাকি রাহুল গান্ধী তাকে কোনো আমন্ত্রণই জানাননি দিল্লিতে যাওয়ার জন্য? অনেক বিষয় রয়েছে। কেন দূরত্ব বাড়ছে এগুলো জানা দরকার, কেননা সামনে 2027 সালে নির্বাচন রয়েছে বিধানসভার 7টা রাজ্যে, আর 2029-এ যদি এক দেশ এক ভোট পাস না হয় তাহলে লোকসভা নির্বাচন, আর যদি পাস হয়ে যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গেও বিধানসভা নির্বাচন হতে পারে। আর তৃতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ, অভিজিৎ দেবকে ফোনে মমতাকে ধন্যবাদ জানিয়েছেন বলে যে দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তার রাজনৈতিক তাৎপর্যটা কী হতে পারে? যদি সত্যিই তাকে কোনো কৌশলগত পরামর্শ দেওয়া হয়ে থাকে, তাহলে সেই পরামর্শের প্রকৃতি কী ছিল? মমতা ব্যানার্জি অভিজিৎ দেবকে কী ধরনের পরামর্শ দিতে পারেন? আর যদি সত্যি দিয়ে থাকেন, সেটাই কি রাহুল আর মমতার মাঝে দূরত্ব বাড়ার একটা কারণ? আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। চলুন প্রথম প্রশ্ন থেকে আলোচনা শুরু করা যাক। দেখুন, বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। এ নিয়ে আমিও ভিডিও করেছি অনেক। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে কংগ্রেসের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে রাহুল গান্ধী, এখন নিজের রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে এগিয়ে চলেছেন। তিনি কিন্তু ছাত্র আন্দোলনের সঙ্গেও রয়েছেন, বাইরেও রয়েছেন, আবার সংসদের ভিতর থেকেও লড়াই চালাচ্ছেন। আর এটা নিয়ে ব্যস্ত থাকার ফলে আগের মতো রাহুল মমতা সমন্বয়ের ছবি আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। আর এর অর্থ যদি সম্পর্কের অবনতি, এইরকম একটা সিদ্ধান্তে আমরা পৌঁছই, তাহলে সেটা বড্ড তাড়াহুড়ো হয়ে যাবে। কিন্তু রাজনৈতিক দূরত্ব বেড়েছে কি না, সেই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আলোচনা করতে যাচ্ছি। দিল্লির ছাত্র আন্দোলন দিয়ে অভিজিৎ দেবকে কিন্তু উঠে এসেছেন। সারা ভারতে তিনি একটা পরিচিত মুখ,
রাজনৈতিক ব্যক্তিত্ব নন, অরাজনৈতিক ব্যক্তিত্ব। বিভিন্ন দলের নেতারা যন্ত্রমন্ত্রে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন, আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও তৃণমূলের কয়েকজন প্রতিনিধি শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা ছিল। আর এরপরে সামনে আসে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আন্দোলনের পরবর্তী পর্যায়ে অভিজিৎ দীপকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সংক্ষিপ্ত ফোনালাপ হয়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল। সেই ফোনালাপে অভিজিৎ দীপকে মমতার কিছু পরামর্শের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন। যদিও সেই কথোপকথনের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ্যে আসেনি, তবু এই ঘটনা নিশ্চয়ই রাজনৈতিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। কেন হঠাৎ অভিজিৎ দীপকে মমতাকে ধন্যবাদ জানাতে যাবেন? আবার তার পরামর্শের জন্য কি পরামর্শ অভিজিৎ দীপকে দিয়েছিলেন? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাত্র আন্দোলনের একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রথম থেকে? অনেক রকম প্রশ্ন উঠছে। আর এই যে রাহুল গান্ধী এই বিষয়টা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, রাস্তায় নামছেন, আবার সংসদের ভিতরে নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, কিন্তু একটু দূরত্ব বজায় রেখে, অর্থাৎ ককরোচ জনতা পার্টি থেকে দূরত্ব বজায় রেখে তিনি আন্দোলন চালাচ্ছেন। সমর্থন করেছেন ঠিক কথাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কৌশলগত কোনো আলোচনা হয়েছিল কি না অভিজিৎ দীপকের সঙ্গে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি দিয়ে থাকেন, যদি আলোচনা হয়ে থাকে, তাহলে মমতা কী ধরনের পরামর্শ দিতে পারেন, কেনই বা দিলেন? তবে কি মমতার দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা এই ছাত্র আন্দোলনের কৌশল নির্ধারণে কোনো প্রভাব ফেলেছিল, নাকি পুরো বিষয়টা একটা অতিরঞ্জন? প্রশ্ন উঠছে, যদি সত্যি কোনো কৌশলগত আলোচনা হয়ে থাকে মমতার সঙ্গে অভিজিৎ দীপকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কী ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন, আর কেন দেবেন? বুঝতে পারছেন? দেখুন, এর নির্দিষ্ট উত্তর দেওয়া সম্ভব নয়। তবে মমতার দীর্ঘ আন্দোলন, রাজনীতির অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তিনটে সম্ভাব্য দিকের কথা বলছেন, যেটা আমি আপনাদের বলতে যাচ্ছি। সঙ্গে থাকুন। প্রথম সম্ভাবনা কি, সেটা আন্দোলনের দলীয় চরিত্র যেন সামনে না আসে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বহু বছর ধরে রাজনীতি করেছেন, রাজপথের রাজনীতি, স্ট্রিট ফাইটার হিসাবে। তাই অনেকের ধারণা তিনি হয়তো আন্দোলনের নেতৃত্বকে পরামর্শ দিয়ে থাকতে পারেন যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ব্যানারে আন্দোলনকে সীমাবদ্ধ করা ঠিক হবে না। কেননা কোনো আন্দোলন যদি সাধারণ মানুষের পরিবর্তে দলীয় লড়াই হিসাবে চিহ্নিত হয়ে যায়, তাহলে তার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে। এই রকম পরামর্শ একটা দিয়ে থাকতে পারেন, যেটা আমরা মনে করছি। দ্বিতীয় সম্ভাবনা, অর্থাৎ আর কি বার্তা তিনি দিতে পারেন, তরুণদের ভাষাতেই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া। কেননা এই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ব্যঙ্গ, সামাজিক মাধ্যমের ব্যবহার এবং নতুন প্রজন্মের ভাষা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই স্বতঃস্ফূর্ত চরিত্র বজায় থাকায় আন্দোলনের অন্যতম শক্তি ছিল। যদি মমতা ব্যানার্জি এই ধরনের কোনো কৌশলগত পরামর্শ দিয়ে থাকেন, তাহলে সেটা হয়তো স্বতঃস্ফূর্ততা অক্ষুণ্ণ রাখার দিকেই ছিল, এইরকম একটা ধারণা করা যাচ্ছে। আর তৃতীয় সম্ভাবনা যেটা হতে পারে, অর্থাৎ মমতা ব্যানার্জি যদি কোনো পরামর্শ দিয়ে থাকেন, তাহলে তার তৃতীয়টা এটাও হতে পারে যে মূল দাবিতে অনড় থাকা। কেননা মোদি শাহের রাজনীতির সঙ্গে মমতা ব্যানার্জি পরিচিত। অন্যদিকে অভিজিৎ দীপকে সহ যারা ছিলেন আন্দোলনে, তারা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব নন। একটা হঠাৎভাবেই আন্দোলনটা শুরু হয়ে গিয়েছিল। বড় আন্দোলনের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মাঝপথে নানা ধরনের সমঝোতার প্রস্তাব আসে। আন্দোলনের লক্ষ্য দাবিকে স্পষ্ট রাখা, এটা যে কোনো অভিজ্ঞ রাজনৈতিক সংগঠনের স্বাভাবিক পরামর্শ হতে পারে। অর্থাৎ মমতা এই ধরনের পরামর্শ দিয়ে থাকতে পারেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রকাশ্য বিবৃতি পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো,
এই সম্ভাব্য কৌশলগুলোর সঙ্গে আন্দোলনের সাফল্যের কোনো সম্পর্ক ছিল কি? এরও নির্দিষ্ট উত্তর দেওয়া কঠিন, কেননা একটা গণ আন্দোলনের সাফল্য বহু কারণের উপর নির্ভর করে। আন্দোলনকারীদের সংগঠন, জনসমর্থন, সংবাদ মাধ্যমের কভার করা, আদালতের পর্যবেক্ষণ, সরকারের সিদ্ধান্ত এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি। কোনো এক ব্যক্তি বা একটিমাত্র পরামর্শকে তার একমাত্র কারণ বলাটা মনে হয় বাস্তবসম্মত হবে না। তবে এটুকু বলতে পারি, এই ফোনালাপ এবং তাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক আলোচনা প্রমাণ করছে জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কিন্তু এখনও রয়েছে। যদি সত্যি পরামর্শ দিয়ে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা শেষ হয়ে যায়নি। একসঙ্গে এটাও স্পষ্ট হয়ে উঠছে, নতুন প্রজন্মের আন্দোলন এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃত্বের সম্পর্ক আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কেননা আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারতের সব বড় রাজনৈতিক দলের নেতৃত্বরা যন্তর মন্তরে এসেছিলেন। আমি এখনই বলবো না তারা নিজেদের স্বার্থে এসেছিলেন, কিন্তু এটাও সত্য ভারতের রাজনীতিতে একটা পরিবর্তন আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আগাম বুঝতে পেরেছেন, তাই কি তিনি বারবার বলছিলেন এবার যুবকদের ওপর ভরসা। নানাভাবে কথাটা বলেছেন, সরাসরি না বললেও। তাই কি অভিষেককে তিনি ছাড়ছেন না? কেননা অভিষেককে নিয়ে, যুবদের নিয়ে কি তিনি নতুন করে সাজাতে চলেছেন তার দাবার খুঁটি? আর পরবর্তীকালে তিনি কি অভিজিৎ দেবকে তথা যারা ছাত্র আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তাদের নিয়ে কোনো কিছু ভাবছেন? এখনই উত্তর দেওয়া সম্ভব নয়, অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্ব একটা রয়েছে। এটা কি রাজনৈতিক একটা চাল, নাকি সত্যি দিল্লির রাজনীতিতে একটা অন্য সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে মমতা এবং অভিজিৎ দেবকে হয়তো থাকলেও থাকতে পারেন? আপনার কি মনে হয় অভিজিৎ দেবকের মতো নতুন প্রজন্মের আন্দোলনকারীদের সঙ্গে প্রতিষ্ঠিত নেতাদের এই যোগাযোগ, আপনার মতে এটা কি স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য, নাকি ভবিষ্যতের বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিন্ন মত থাকলে সেটিও লিখুন। যুক্তিসহ আলোচনা থেকেই আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা এতক্ষণ শুনছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।